আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আইসিডি চ্যাপ্টার 1 এর ওয়ান শট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই ওয়ান শট ক্লাসে তুমি চ্যাপ্টার 1 এর যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, ক্রাইস সার্জারি থেকে শুরু করে বায়োমেট্রিক্স থেকে শুরু করে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, রোবোটিক্স থেকে শুরু করে সবগুলো টপিকের এ টু জেড আজকের এই ওয়ান শট ক্লাসে তুমি পাবা। শুধু কি বেসিক না, এই চ্যাপ্টার থেকে বিগত সালে তোমার মানে বোর্ডে তোমার বা শীর্ষস্থানীয় কলেজে যতগুলো এমসিকিউ আসছে, এ টু জেড এমসিকিউ আমরা কভার করব। শুধু কি এমসিকিউ করবো না, এর পাশাপাশি এই চ্যাপ্টার থেকে আমরা জানি এই চ্যাপ্টারে কমপক্ষে একটা সিকিউ পরীক্ষাতে আসবে। সো এই সিকিউটা আমার কোন কোন জায়গা থেকে আসে বা কোন কোন সিকিউ গুলো আসতে পারে, এইরকম কয়েকটা সিকিউ আমরা সলভ করবো। তার মানে আজকের ওয়ান শট ক্লাসে চ্যাপ্টার 1 এর বেসিক থেকে শুরু করে যতগুলো টপিক আছে সব টপিক আমরা শেষ করব, এমসিকিউ শেষ করব, সিকিউ শেষ করব। সো এই ভিডিওটা একটু লং হতে পারে, একটু লেন্দি হতে পারে, আমরা সবাই মনোযোগ দিয়ে দেখবো। সো তোমাদের সাথে আছে তোমাদের আকিব ভাই, আইসিটি ইনস্ট্রাক্টর। সো আকিব, আমরা তাহলে আর কথা না বলে আমরা তাহলে শুরু করি আমাদের আইসিটি ফার্স্ট চ্যাপ্টার। ওকে ওকে ফাইন। তাহলে প্রথমে আমরা কি পড়ব? রোবোটিক্স। এই জিনিসগুলো তো ভেরি সিম্পল। রোবোটিক্স মানে কি? যেখানে রোবটের অঙ্গ প্রত্যঙ্গ, রোবটের জিনিসগুলো ডিজাইন, গঠন, পরিচালনা এই আলোচনা করে, এটা রোবোটিক্স বলে। ভেরি সিম্পল। সো এই জিনিসগুলো ওদেরকে বুঝিয়ে দাও। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে বলি, আমরা কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু অনলি বায়োমেট্রিক্স থেকে আসবে না, এমসিকিউ কিন্তু অনলি ক্রাইস সার্জারি থেকে আসবে না। যদিও বায়োমেট্রিক্স, ক্রাইস সার্জারি এগুলো সিকিউর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য আমাকে পুরোটা বেসিক ক্লিয়ার করতে হবে। সো আমরা পুরোটা দেখবো। তোমাদের ভাই তোমাদেরকে বলে দিবে কোন কোন টপিকটি খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো, এই জিনিসগুলা। টাটা, সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি। ওকে আচ্ছা, প্রথমে দেখো, প্রথম হচ্ছে একদম কি রোবোটিক্স। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে যেখানে রোবটের ডিজাইন, গঠন, পরিচালনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, ওইটা হচ্ছে কি রোবোটিক্স। এখন রোবটের মধ্যে আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়েটর। যেমন রোবটের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, দেখো রোবটের হাত পা নড়াচড়া করার জন্য যেটা ব্যবহার করা হয় ওইটা কি বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে গঠিত, ওইটাকে বলা হচ্ছে কি অ্যাকচুয়েটর। দ্যাট মিন্স রোবটের মানে আমাদের হাত পা নড়াচড়ার জন্য তার বৈদ্যুতিক মোটর লাগে না। মানে রোবট তার মানুষ না, ওর হাত পা নড়াচড়া করার জন্য একটা ইঞ্জিন বা কিছু একটা লাগে, বৈদ্যুতিক কিছু একটা কারেন্টের শক, ওই জিনিসটাকে কি বলে? অ্যাকচুয়েটর বলে। আচ্ছা, ওরা এই সংজ্ঞাগুলা বুঝলে মুখস্থ করা একদম ইজি। ও যখন বুঝছে অ্যাকচুয়েটর মানে কি আমরা হাত পা নড়ানো যায় না, রোবট হাত পা নড়ানোর জন্য কি বৈদ্যুতিক জিনিস, বৈদ্যুতিক যন্ত্র কিছু লাগে, এটা অ্যাকচুয়েটর। আর রোবোটিক্স মানে কি? আচ্ছা, রোবটের গঠন, রোবট পরিচালনা, কার্যক্রম, এই জিনিসগুলো আলোচনা করা যায়, এটা রোবোটিক্স বলে। বুঝলে এগুলি মুখস্থ করা একদম ইজি। বাট এই জিনিসগুলো কিন্তু সৃজনশীল কয় আসবে কিন্তু জানে না। ও শুধু ওই যে বায়োমেট্রিক্স নিয়ে পড়ে আসবে, এটা গরুগতে আসবে। ও শুধু ক্রাইস সার্জারি নিয়ে পড়ে আসবে, এটা গরুগতে আসবে। বাট এইগুলো কিন্তু কয় আসে, এই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে। টাটা। আচ্ছা, এরপর দেখো রোবটের বৈশিষ্ট্য। রোবটের বৈশিষ্ট্য তেমন একটা আসে না। আমাদের রোবট কাকে বলে, রোবট অ্যাকচুয়েটর কি, এগুলো ক এবং খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে। তাও এমনি রোবটের বৈশিষ্ট্যটা একটু দেখে রাখতে পারো, যেগুলা শুধু এমসিকিউর জন্য একটু গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসতে পারে এগুলা। তারপর হচ্ছে রোবটের ব্যবহার। এখানে রোবটের ব্যবহারের মধ্যে সবগুলা তোমাদের ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে। যেমন দেখো, যেমন বোমা অনুসন্ধান কিংবা অর্থাৎ যেগুলা বিপজ্জনক কাজ আছে, অর্থাৎ মানুষের জন্য কি এগুলা খুব রিস্কি, এই ধরনের কাজের মধ্যে কি করা হয়, রোবটকে ব্যবহার করা হয়। এরপর দেখো জেনেটিক ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এইটা থেকে পরীক্ষার মধ্যে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। এটা থেকে হয় এমসিকিউতে আসবে, না হলে তোমাদের গ অথবা গর মধ্যে আসবে। দেখো ক্রায়োসার্জারি এই টপিকটাকেও চাইলে 1000 স্টার দিতে পারে। মানে এই ক্রায়োসার্জারি থেকে আসবে কোনো সন্দেহ নাই। এমসিকিউ আসবে না হলে সিকিউ আসবে, কোনো না কোনোটাতে আসবে। আচ্ছা, ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে কি এক ধরনের চিকিৎসা পদ্ধতি। সেটাতে কি করা হয়, এটাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। অর্থাৎ এটা হচ্ছে কত, -41 ডিগ্রি থেকে কত -196 ডিগ্রি সেলসিয়াস। এই রকম কি একদম শীতল করে। যেমন আমাদের শরীরে কোনো একটা কোষ যদি কি হয়, কোনো একটা টিস্যু যদি রোগাক্রান্ত হয়, ওইটার মধ্যে কি এই রকম একটা মানে একদম শীতল করে, ওইটা কি করা হয়, কোষগুলোকে ধ্বংস করা হয়। মানে হলো আমাদের শরীরের মধ্যে যদি কোনো রোগ হয় বা কোনো অসুখ হয়, ওই জায়গার মধ্যে যে টিস্যুগুলো বা কোষগুলো থাকে, ওই টিস্যুগুলোকে ধ্বংস করা কিসের মাধ্যমে? ক্রায়ো মানে কি? ক্রায়ো মানে ঠান্ডা করা, বরফ। দ্যাট মিন্স এই যে একটা ঠান্ডা আবহাওয়া বা একটা ঠান্ডা শীতল কিছুর মাধ্যমে ওই যে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এই যে চিকিৎসা পদ্ধতি বা এই যে চার্জদারি, এটার নামই কি? ক্রায়োসার্জারি। প্রশ্ন আসতে পারে এই ক্রায়োসার্জারিতে আমার মানে তাপমাত্রা কতর মধ্যে রাখা হয়, সেটা হচ্ছে কি -41 টু -196 ডিগ্রি। ওকে ফাইন। আচ্ছা, এখন ক্রায়োজেনিক এজেন্ট। এখন আমরা যে এখানে আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে
মানে কোনো জিনিসকে দেখা গেছে আমার একটা ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে, হ্যাঁ আমি এটাকে কেটে ফেললাম, হ্যাঁ এটা কি ক্রাইসিসের মধ্যে পড়বে? না না, এটা কিন্তু পড়বে না। কারণ ক্রাইসিস মানে এটা না কোনো কিছু কেটে ফেলা, এরকম কিন্তু ক্রাইসিস না। ক্রাইসিস হচ্ছে ঠান্ডা করা ঠান্ডার মাধ্যমে, মানে এই জিনিসটাকে আমি ঠান্ডা কোনো কিছু প্রয়োগ করে হুম এটাকে ধ্বংস করে ফেলা। হুম ওকে, হ্যাঁ ওরা কিন্তু ভুল করে ভাবছে যে সুফিয়ান বলছে ক্যান্সার আক্রান্ত হলে কেটে কোষ ফেলছে ধ্বংস করা, তাহলে হ্যাঁ এটা তো মানে কেটে ফেলতে থেকে পারে কেটে ফেলছে, হ্যাঁ তাহলে এটা কি ক্রাইসিস দিকে? না, না এটা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়বে না। হ্যাঁ ক্রাইসিস তো ওইটা যে ঠান্ডা বা বরফ কোনো কিছু প্রয়োগ করে ওই জিনিসটা কোষগুলোকে ধ্বংস ধ্বংস করে করা ফেলা, এটা হচ্ছে আমাদের ক্রাইসিস। ক্রাইসিস কাটাকাটি করা, মারামারি হানাহানি করা, এগুলো কিন্তু কি না ক্রাইসিস নয়। ওকে ফাইন, আসো এরপরে। এখন আমাদের এই তাপমাত্রার মধ্যে যে পৌঁছাবে ওইটার জন্য কয়েকটা কি ইউজ করা হয়, এই কম্পোনেন্ট গুলো ইউজ করা হয়, এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। এখন এগুলো থেকে আসবে বেশিরভাগ এমসিকিউ তে, এমসিকিউ জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এখন এমসিকিউ তে আসবে কি ক্রায়োসার্জারিতে নিচের কোনটি শীতল তাপমাত্রার জন্য ব্যবহার করা হয়? নাইট্রোজেন, আর্গন গ্যাস, অক্সিজেন। নাইট্রোজেন এটা বেশি আসে, বেশিরভাগ আসে নাইট্রোজেন এটা। তার মানে এই তাহলে জায়গায় আমরা পাঁচটা জিনিস পাচ্ছি, রাইট? হুম ওকে ফাইন। মানে এগুলো হচ্ছে কি ক্রায়োজেনিক এজেন্ট, এগুলো ব্যবহার করা হয় আমাদের কি তাপমাত্রা কমানোর জন্য, আর এগুলো আসে কিসে? এমসিকিউ তে বেশিরভাগ। এরপর হচ্ছে কি ক্রায়োসার্জারি ব্যবহার। ক্রায়োসার্জারি ব্যবহার আমরা জানি কি আমাদের ত্বকের, এটা আগে বলে দিছি কি ত্বকের যদি কোনো কি হয় আর ক্যান্সার হয়, টিস্যু, তারপর তিল আঁচিল এগুলা, অর্থাৎ আমাদের ত্বক রিলেটেড কোনো কিছু সবগুলোর জন্য কি সবগুলোর জন্য ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। আচ্ছা, ক্রায়োসার্জারি সুবিধা এটাও তেমন গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হচ্ছে মানুষের শরীরবৃত্তীয় মানে কি দৈহিক গঠন এবং কি আচরণগত। এখানে দুইটা কথা, একটা হচ্ছে কি শরীর, একটা মানুষের দৈহিক গঠন, আর একটা হচ্ছে কি আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কি করা হয়, মানুষকে আলাদা করা হয়। অর্থাৎ আমার শরীর একরকম, আরেকজনের শরীর একরকম, আপনার শরীর একরকম, বা আমার মানে আচরণ এটা একরকম, হচ্ছে আপনার আচরণ একরকম। মানে মানুষের দৈহিক কাঠামো দিয়ে হুম বা তার শারীরিক কোনো বা আচরণগত কিছু দিয়ে তাকে কি করা হয়? আলাদা করা হয় আলাদা করা বা চিহ্নিত করা হয়। হ্যাঁ এটাকে বলা হচ্ছে আমার বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। যেমন এখানে কি কি আছে? শরীরবৃত্তের মধ্যে কি থাকতে পারে? এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। হোয়াট ইজ ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট? যেমন আমরা আঙ্গুলের ছাপ। মোবাইল ফোন, মানে যখন আমরা মোবাইল আনলক করি তখন আমরা কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করে হুম আনলক করি। মানে হুম মোবাইলটা আমাদেরকে চিনে কিভাবে? হুম আমার এই আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েও চিনে যে আমার মোবাইলের মালিক চলে আসছে। হ্যাঁ এরপর এখানে থাকতে পারে কি? তোমার হ্যান্ড জিওমেট্রি থাকতে মানে পারে, হাতের রেখা, হাতের রেখা এটাও থাকতে পারে, ফেস থাকতে পারে, আইরিশ থাকতে পারে, ডিএনএ ডিএনএ। থাকতে পারে। যেমন ফেস কি, আমরা যখন মোবাইল আনলক করি আমাদের ফেস দিয়ে থাকতে পারে। হুম এটা চাইলে তোমার ওই যে আইরিশ মানে কি আমাদের চোখের চোখের মনে দিয়ে বা চোখ দিয়ে চিহ্নিত করতে পারে। তুমি যখন ফেস লক দিবা, ফেস যখন মানে মোবাইল যখন আনলক করবা হুম, তখন যদি তুমি চোখগুলো এভাবে বন্ধ করে রাখো তখন কিন্তু তোমার মোবাইলটা খুলবে না। না এরপরে তোমার ডিএনএ, তুমি যখন কারোর সাথে আকাম করবা কুকাম করবা, তো এই জিনিসটা টেস্ট করবে কিভাবে, প্রমাণ কিভাবে? ডিএনএ এর তোমার মাধ্যমে। ডিএনএ টেস্ট করলে বুঝতে পারবে। আচ্ছা সো এই জিনিসগুলো হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর সোজা বাংলা ভাষা হচ্ছে আমাদের দৈহিক বা শারীরিক, হুম যেটার মানে কোন মানে আমাদের শরীর দিয়ে বা দেহ দিয়ে যদি আমাদেরকে আইডেন্টিফাই করা হয় এটাকে বলা হয় আমার হুম বায়োমেট্রিক্স। যেমন এটিএম আমাদের মেশিন শরীর থেকে যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারি বা টাকা তুলতে যাই, ওইটা কিসের মধ্যে পড়বে? ওইটা বায়োমেট্রিক্স এর বায়োমেট্রিক্স। মধ্যে পড়বে। হ্যাঁ কারণ আমরা আমাদের শরীর দিয়ে দেহ শরীর দিয়ে প্রমাণ করতেছি যেটা আমি সুফিয়ান। হ্যাঁ বাট যদি আমি একই এটিএম থেকে পাসওয়ার্ড দিয়ে টাকা তুলি, এটা কি বায়োমেট্রিক্স হবে না বায়োমেট্রিক্স হবে? না, না কারণ এই পাসওয়ার্ডটা কেউ দিতে পারে, আমিও আমিও দিতে দিতে পারি, বাট অনলি ফিঙ্গারপ্রিন্টে কিন্তু আমাকে আইডেন্টিফাই করে। হুম তাহলে বায়োমেট্রিক্স মানে কি? আমাদের যেটা দিয়ে আমরা আমাদের দৈহিক বা আচরণগত কিছু দিয়ে আমরা যেটাকে চিহ্নিত করি বা শনাক্ত হুম করি বা আইডেন্টিফাই করি। মানে ওকে ফাইন। আপনার আচরণ আর আপনার দেহ দিয়ে, হ্যাঁ, আপনার দৈহিক গঠন দিয়ে আমি আপনাকে আমার আলাদা আলাদা করতেছে আমার করতেছি, থেকে। এটাকেই বলে আমার হ্যাঁ বায়োমেট্রিক্স। আর হ্যাঁ আচরণগত গুলো কি? ভয়েস বয়েস হতে পারে, সিগনেচার হতে পারে, টাইপিং কি স্ট্রোক হতে পারে। যেমন ভয়েস গুলোকে আমরা যদি মাঝে মাঝে মানে দেখবা, আমি যদি মানে ওই যে দৈত্যরে যেখানে বলে সিসিং ফাক, ওইখানে কিন্তু তুমি যদি যাই বলো যে সিসিং ফাক, খুলবে না, বাট দৈত্য বলে কিন্তু খুলে যাবে, তার ভয়েসটা আলাদা। হ্যাঁ বাট এটা যদিও ভ্যালিড না। হুম বাট ভ্যালিড হচ্ছে তুমি দেখবা উন্নত কান্ট্রিগুলোতে যেগুলো থাকে, উন্নত কান্ট্রিগুলোতে তোমার কি হয়, ইভেন এগুলো আছে কিন্তু, হুম দরজার সামনে যখন সে আসে বলে ওপেন দ্য ডোর, তখন কিন্তু খুলে। দরজা খুলে যায়। হ্যাঁ, খুলে যায় কিন্তু। এই হুম জিনিসগুলো শুধু এটা না, এখন আইফোনের মধ্যে ওই যে দূর থেকে যদি সিরি রাখবে, সিরি হ্যাঁ এটা করো, ও হ্যাঁ কিন্তু করে। বাট তুমি হাজার বার ডাক করবে না, কারণ ওর মালিকের ভয়েসটার সাথে কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড ও হ্যাঁ সেট করা আছে। ওকে ফেনাস। এরপরে আচ্ছা বায়োমেট্রিক্স এর পর থেকে বায়োমেট্রিক্স এটা খুব ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতেছি, বায়োমেট্রিক, ক্রায়োসার্জারি, এই এখান থেকে তিনটা কিন্তু টপিকের সিকিউ মধ্যে কনফার্ম আসে কিন্তু। হ্যাঁ এখান থেকে আসবে। উদ্দীপকে এমন আসতে পারে যে আবু সুফিয়ান তার ফেস লক দিয়ে বা হুম চোখের ইশারা সে তার মোবাইলটা খুলে ফেলছে, হুম বা সে এটিএম এ তার হাতের বা ছাপ দিয়ে বা আঙ্গুলের হুম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে হুম টাকা তুলছে। তো হুম বলবে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কি?
বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এই জিনিসগুলো আবার আরেকটা আছে কিন্তু বায়ো ইনফর, ওটা কি? ইনফরমেটিক্স ওইটা কিন্তু সেম না, ওইটা হ্যাঁ কিন্তু সামনে আসবে, ওইটা কিন্তু হ্যাঁ সেম না। কেমন? ওকে ফাইন, মানে এইগুলো হচ্ছে এমন, এগুলা থেকে যে সিকিউ তে আসবে, সিকিউ যদি না আসে তাহলে এমসিকিউ তে মাস্ট আসবে, ওকে এমন ফাইন। এমন টপিক এগুলা। এরপর দেওয়া আছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার দিতে পারি আমরা। আমাদের যদি সিকিউ আসে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স বা ইনফরমেটিক্স এগুলা থেকে আসে। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? এটা হচ্ছে প্রযুক্তির সমন্বয়ে কি কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে। যেমন বন্যা কবলিত এলাকার মধ্যে কি বন্যার মধ্যেও দেখা যায় কি এখন ধান উৎপাদন হচ্ছে, এটা কিসের মাধ্যমে করতেছে? এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করতেছে। এখন আমাদের উদ্দীপকে আসতে পারে, যখন সিকিউ আসবে তখন আমরা দেখবো কি ওইখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বেশিরভাগ আসে কি শস্য উৎপাদন রিলেটেড কথাবার্তা আসে এখানের মধ্যে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরো বুঝতে পারবো। এখানে আছে দেখেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার কোথায় ব্যবহার করা হয়? উচ্চ ফলনশীল ফসল। আচ্ছা, এখানে কি একাধিক ফল মিলে কি হাইব্রিড হাইব্রিড ফল আছে অনেকগুলা, এগুলো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর দেখেন হাইব্রিড প্রাণী, মৎস্য, এই সবগুলো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। এখন সব থেকে বেশি আসে এইটা, উদ্দীপকের মধ্যে বেশিরভাগ দেওয়া থাকে এটা উচ্চ ফলনশীল ধান, সিকিউতে দেওয়া থাকে এইটা। আমরা শুধু এটা জানলেই বাকিটা পারবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার এটাও লাগবে না আমাদের, সুবিধাও দরকার নাই আমাদের, শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি করা হয় ওইটা জানলেই আমরা বাকিটা পারতেছি। এরপর হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এখানে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্রিম উপায়ে কোনো যন্ত্র যদি সেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অর্থাৎ আমি যেভাবে চিন্তা করতেছি ওইভাবে যদি কোনো একটা রোবট চিন্তা করে, ওইটাকে বলা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মতো চিন্তা করে কিন্তু মানুষ নয়, ওইটাই হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা থেকেও তেমন সিকিউতে আসে না, কিন্তু আমরা আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন এটা। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। 3টা টপিক দিয়েছে, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা ক্রায়োসার্জারি, আর একটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এইগুলো থেকে যদি আসে তাহলে সিকিউতে এগুলো থেকে অবশ্যই আসবে। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কি একটা কৃত্রিম জগৎ, মানে ওইটা হচ্ছে কৃত্রিম জগৎ কিন্তু আমার মনে হবে আমি ওই জগতে বসবাস করতেছি এরকম। এখন ভার্চুয়াল রিয়েলিটি কয়েকটা কি আছে, সামরিক প্রশিক্ষণ ভার্চুয়াল। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি কয়েকটা জায়গায় আমরা কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার দেখতে পাই। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, একটা হচ্ছে গেম, আর একটা হচ্ছে কি শিক্ষা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ভাই, কখনো গেম খেলছে মানে কখনো মানে গাড়ি কতগুলো ভার্চুয়াল আছে, রিয়েলিটি হচ্ছে যে আমার মানে এটা কৃত্রিম, হ্যাঁ বাট মনে হবে বাস্তবিক। হ্যাঁ মানে বাস্তবে নয় কিন্তু মনে হচ্ছে বাস্তবিক। বাস্তব এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা যখন একটা গেম আছে বা অনেক সময় এরকম গেম থাকে, গাড়ি চালান, মাথার মধ্যে আমরা মানে কি জেনে একটা মাথার মধ্যে পড়ে, হ্যাঁ এটা পড়ে আমি মনে হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি ইভেন মানে আমি যদি মাথাটা বাঁকা করি গাড়িটাও বাঁকা হয়, আমি হ্যাঁ যদি ঘাড় বাঁকা এভাবে ঘুরি গাড়িটাও ঘুরে। সো মানে এটা কি, মানে এটা হচ্ছে মানে আমি চালাচ্ছি গাড়িটাও ঘুরতেছে, চালাচ্ছি গাড়িটাও ঘুরতেছে, মানে এটা হচ্ছে বাস্তবিক নয়, হুম, বাট ফিল হচ্ছে আমি মানে আপনাকে গাড়িটা বাস্তবে চালাচ্ছি, ফিল দিবে, ফিল দিচ্ছে। এটাকে হ্যাঁ বলে আমার ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি। রিয়েলিটি, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার গেম হতে পারে, হ্যাঁ এটা তোমার চিকিৎসা হতে চিকিৎসা, পারে। মানে যখন ডাক্তাররা যখন চিকিৎসা শিখায় তখন বিষয়টা এমন হয় যে একটা ডাক্তার সে মাথার মধ্যে বা চোখের মধ্যে যখন এমন কিছু একটা পড়ে, এরপরে সে এরকম তার যন্ত্রপাতি নিয়ে সে কাটাকাটি করতেছে, তার কাছে মনে হচ্ছে একটা রুগী তার নিচে শুয়ে আছে, সে ওই রুগীটাই সে কাটাকাটি করতেছে, একদম বাস্তবিক মনে হচ্ছে। এই যে বাস্তবিক ফিলটা মানে এটা বাস্তবে নয় কিন্তু বাস্তব কি ফিল হবে, বাস্তব ফিল হচ্ছে বা হুম, বাস্তবিক মনে হচ্ছে, মানে কৃত্রিম কিন্তু মনে হচ্ছে বাস্তব। বাস্তব এটাকে বলে আমার ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি। রিয়েলিটি। ওকে ফাইন, আসো এরপরে ভার্চুয়াল রিয়েলিটি মূলত সিকিউরিটি যদি আসে এগুলো আমার এই যে এরকম থাকতে পারে যে সুফিয়ান মাথার মধ্যে কি জানি একটা লাগিয়ে সে আকাশে চলে গেছে মনে মনে, এরকম হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ সেটা কি মনে ভার্চুয়াল মনে গেছে, রিয়েলিটি, মনে হচ্ছে বাস্তবে, বাট কি হ্যাঁ বাস্তবে নয়, ভার্চুয়াল রিয়েলিটি। সুফিয়ান গেম খেলতেছে, মানে ঘরের মধ্যে বসেই গাড়ি চালাচ্ছে বোম 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 বোম, কি ভার্চুয়াল রিয়েলিটি? ভার্চুয়াল ঘরের মধ্যে রিয়েলিটি, বসে যে গাড়ি থেকে চালাবে, ভার্চুয়াল রিয়েলিটি। এই হ্যাঁ জায়গাতে প্রশ্ন আসতে পারে। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কয়েকটা ব্যবহার আছে, এই যেটা বললাম চিকিৎসা ক্ষেত্রে, গেমিং এর শিক্ষা ক্ষেত্রে, ক্ষেত্রে, চিকিৎসা হ্যাঁ ক্ষেত্রে শিক্ষা এগুলো। ক্ষেত্রে এগুলাই। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য এগুলো তেমন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে আমাদের মেইন যে টপিক গুলো আছে যেগুলো আমাদের এমসিকিউ সিকিউর জন্য গুরুত্বপূর্ণ এগুলা শেষ। এখন সিকিউর জন্য বলছি কোনটা কোনটা, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, আর একটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই আচ্ছা, তিনটা হচ্ছে বেশি বায়োমেট্রিক্সটা গুরুত্বপূর্ণ। মেবি সিকিউর জন্য, বায়োমেট্রিক্স যেটা। হ্যাঁ
ওইটাও মোটামুটি আসতে পারে সিকিউর জন্য, বায়োমেট্রিক্স যেটা। বায়োমেট্রিক্স ওইটা আসলে ক বা খর মধ্যে আসবে, ক আর গর মধ্যে বেশিরভাগ আসবে ভার্চুয়াল গ রিয়েলিটি, আর ঘয়ের জন্য ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আমার ক্রায়োসার্জারি। এই তিনটে জিনিস আমার সিকিউর গ আর ঘয়ের জন্য আমার ইম্পর্টেন্ট লোকে আছে। এবার আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করি। ওকে, আচ্ছা এরপর এখন আমরা এমসিকিউ দেখব। এমসিকিউর মধ্যে প্রথম আছে কি কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত। আচ্ছা একটু আগে যখন ক্রায়োসার্জারি পড়েছিলাম তখন বলছি এখানে 5 ধরনের আমাদের কি ছিল, ক্রায়োজেনিক এজেন্ট ছিল, ওইখানে কি ছিল, নাইট্রোজেন ছিল। এটা ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত কেন? কারণ এটার মাধ্যমে কি করা হয়, আমাদের যে শরীরের কীর্তি তাপমাত্রাটা কি করা হয়, কমানো হয়। এই জন্য এখানে হবে কি নাইট্রোজেন। বরফটা ইউজ করে যে ঠান্ডা করা হয়, হ্যাঁ ওই ঠান্ডা করার জন্য যে জিনিসগুলো ইউজ করে তার মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন, রাইট? হ্যাঁ ওকে ফাইন। তাই এটা ক্রায়োসার্জারির সাথে রিলেটেড। এরপর কি কোনটি রোবটের ব্যবহার। আচ্ছা জটিল সার্জারি চিকিৎসা, তারপর ব্যক্তির সাক্ষ্য শনাক্তকরণ, এটা তো হবে না। টেনিস বলের আকৃতিতে, এটাও হবে না। তারপর কি নতুন জাতের বীজ উৎপাদনে, এটা আমরা জানি কি এটা হচ্ছে কিসে করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তাহলে রোবটের কাজ কি, রোবটের কাজ হচ্ছে যে কাজগুলো মানুষ করতে পারবে না ওইগুলো করবে, যেমন কি জটিল সার্জারি চিকিৎসায়। তাহলে এটার উত্তর হবে কি জটিল সার্জারি চিকিৎসায়। আচ্ছা এরপর হচ্ছে কি, এরপর ভার্চুয়াল রিয়েলিটি কি ধরনের ইমেজ তৈরি করে। আমরা জানি কি ভার্চুয়াল রিয়েলিটি করে কি ত্রিমাত্রিক ছবি। ত্রিমাত্রিক মানে কি 3D, এখানে দেওয়া আছে ত্রিমাত্রিক। 3D মানে কি ত্রিমাত্রিক। এখানে আবার অনেকে দিতে পারে বহুমাত্রিক, এটা দিলে কি ভুল হবে। আমরা জানি কি আমাদের বাস্তব ফিল হয়, বাস্তব ফিল মানে কি 3D দিলেই তো আমাদের বাস্তব ফিল হয়। তারপর হচ্ছে কি কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য। আচ্ছা স্বল্প ডেটা সংরক্ষণ, এটা হবে না। আমরা জানি কি বায়োমেট্রিক্স কি, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কি অনেকগুলা জীববিজ্ঞানের অনেকগুলো ডেটা নিয়ে কি করে কাজ করে। তারপর ন্যানো টেকনোলজি ব্যবস্থা, এটাও হবে না। তারপর প্রযুক্তি নির্ভর নিরাপত্তা, এটাও হবে না। তারপর হচ্ছে জৈবিক ডেটা সমাহার, জৈবিক মানে কি জীব, জীববিজ্ঞানের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করে। দ্যাট মিন্স আচ্ছা বায়োমেট্রিক্স আর বায়োইনফরমেটিক্স এক না। না, বায়োমেট্রিক্স আমরা যেটা একটা করছি সেটা, আর বায়োইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের অনেকগুলো ডেটা নিয়ে এটা কাজ করে এবং এটা কম্পিউটারাইজড করা, রাইট? হ্যাঁ ওকে ফাইন। সংগ্রহ করে, হ্যাঁ। আচ্ছা এরপর হচ্ছে কি, আচ্ছা এরপর হচ্ছে কি রোবোটিক্স কি। রোবোটিক্স কি রোবট বিজ্ঞান, শিল্পে ব্যবহৃত রোবট, রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা, রোবটের ক্রিয়ানীতি। আমরা জানি কি রোবট হচ্ছে কি রোবটের ডিজাইন, গঠন, পরিচালনা। তাহলে কি এটা হচ্ছে একটা রোবট বিজ্ঞান। তারপর 1 ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার মানে কি জানি। আচ্ছা ন্যানোমিটার যখন আছে, ন্যানো টেকনোলজিটা বলি। ন্যানো টেকনোলজির মধ্যে হচ্ছে কি যেই যে জিনিসটা থাকবে এটা হবে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে, 100 ন্যানোমিটার। আচ্ছা এখানে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1000 বিলিয়ন ভাগের না 1 বিলিয়ন ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻⁹। মানে এটা ন্যানো টেকনোলজি বিষয়টা হচ্ছে তোমার, মানে এটা এমন একটা টেকনোলজি যেখানে তোমার মানে ক্ষুদ্র যে ছোট ছোট যে একদম ক্ষুদ্র হ্যাঁ জীবাণু থেকে শুরু করে যা আছে এই জিনিসগুলো নিয়ে তো থাকে, এবং হ্যাঁ এটা কতটুকু, এটা 1 হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, রাইট? হ্যাঁ 100 ন্যানোমিটার। 100 ন্যানোমিটার। আবার প্রশ্ন হতে পারে ভাই 1 থেকে কিন্তু 100 মিটার না, 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানোমিটার এখন 1 মিটার মানে কতটুকু, 1 মিলিয়ন নাকি 1 বিলিয়ন? বিলিয়ন। 1 বিলিয়ন। 1 ন্যানোমিটার সমান কত, এটা এমসিকিউতে আসবে। ওগুলো বুঝবে না, মিলিয়ন নাকি বিলিয়ন? বিলিয়ন। বিলিয়ন লিখে দেখতে, বিলিয়ন না বিলিয়ন না, হ্যাঁ মানে 1 বিলিয়ন ভাগের 1 1 ভাগ, ভাগ। অথবা এটাকে আমরা কিভাবে সংখ্যা বলতে পারি, 10⁻⁹। এটা প্রায় এমসিকিউ তে হ্যাঁ আসে। এইটা এমসিকিউতে অনেকবার আসছে। ওকে, মানে এই ন্যানো টেকনোলজি বলবো, ন্যানো প্রশ্ন আসলে এই 10⁻⁹ এটাই আসবে, অথবা 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। ওইটা বেশিরভাগ এইটাই আসে, ওকে যদি আসলে এটাই আসবে। এরপর আবার কি সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো কি, এটা একটু আগে যেটা বলছি এটা হচ্ছে কি ত্রিমাত্রিক, অর্থাৎ কি 3D। এখানে 3Dও আসতে পারে, 3D আর ত্রিমাত্রিক সেম কথা। এরপর কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, কোন প্রযুক্তির সাহায্যে, ন্যানো টেকনোলজি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি করা হয় এটাও না, বায়ো ইনফরমেটিক্স নাকি বায়োমেট্রিক্স, এটার মধ্যে দুইজন কি হবে, এটার সাথে এটা সংঘর্ষ হবে। এখন বায়োমেট্রিক্স এর মাধ্যমে কি করা হয়, আমার দৈহিক গঠন আর আমার আচরণের মাধ্যমে কি করা হয়, আমাকে অন্য মানুষের থেকে আলাদা করা হয়। তাহলে এখানে বায়ো ইনফরমেটিক্স হবে না, এটা হচ্ছে কি ইনফরমেশন নিয়ে কাজ করে। তাহলে এখানে উত্তর হবে কি বায়োমেট্রিক্স। এটার সাথে সবসময় কি সংঘর্ষ লাগে। এরপর হচ্ছে কি
এরপর খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং এ প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটা কি? ওইটা হবে ন্যানো টেকনোলজি। কারণ আমরা জানি কি ন্যানো টেকনোলজি যেই ছোট ছোট যেই পার্টস গুলো আছে ওইগুলা কি বিভিন্ন খাদ্যজাত প্যাকেটের মধ্যে রাখে কি জন্য? ওইগুলা যাতে নষ্ট না হয়। এরপর ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কোনটি? প্লাস্টিক সার্জারি, চোখের লেন্স প্রতিস্থাপন, হার্টের বাইপাস, প্রোগ্রামিং ক্যান্সার। আচ্ছা, ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় কোনটিতে? প্রোগ্রামিং ক্যান্সারে, হার্টের বাইপাসে, চোখের লেন্স প্রতিস্থাপনে। এটা হবে না, এটা হবে কি প্রোগ্রামিং ক্যান্সার। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কি কোনো জায়গায় যদি ক্যান্সার হয় বা ছোট 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 ক্যান্সার হইলে অনেক ধরনের ক্যান্সার আসছে, ওইগুলোর মধ্যে কি করা হয়? ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারির মাধ্যমে শীতল করে কি করা হয়? ওইগুলা ধ্বংস করা হয়। এরপর হচ্ছে মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার সহায়তা করে? বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি। আচ্ছা, যখন আমরা মোবাইলে সিম কিনি তখন কি করি? আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই। ফিঙ্গারপ্রিন্ট মানে কি? বায়োমেট্রিক্স। আচ্ছা, এখানে হবে, এটা হবে বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি তো হবে না। আচ্ছা, আমরা অনেক সময় কি জানি, আমরা এটা বায়োমেট্রিক্স মানে যদি কি আমরা না জানি, এই তিনটা যদি আমরা জানি তাহলে আমরা এই তিনটা আনসার হবে না জানি, বাদ দিয়েও আমরা উত্তর বাইর করতে পারি কি এইটা উত্তর। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। আমরা জানি কি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? আমরা মানুষ না কিন্তু মানুষের মতো চিন্তা করে। তাহলে মানুষ না হয়ে মানুষের মতো চিন্তা কারা করে? রোবট করে। তাহলে এটা হবে কি? রোবোটিক্স। এখানে একটা দ্বন্দ্বস্ব হবে, রোবোটিক্স। এরপর ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য কোনটি? তথ্য আদান প্রদান, দ্বিমাত্রিক জগতে প্রবেশ, বাস্তব জগতে প্রবেশ, কাল্পনিক জগতে প্রবেশ। এটা ভাইয়া বলেন। কোনটা? ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? ভার্চুয়ালি তথ্য আদান প্রদান হয় না, এটা তো হয় না। বাস্তব জগতে বিচরণ, কাল্পনিক জগতে বিচরণ, দ্বিমাত্রিকও হবে না। না, এটা বাস্তব জগতে বিচরণ নাকি কাল্পনিক? এটা তো কাল্পনিক জগতে বিচরণ হ্যাঁ, করা হয়। কাল্পনিক জগতে বিচরণ। ভেরি সিম্পল। এটা হচ্ছে কাল্পনিক, আমরা জানি কৃত্রিম পরিবেশ করে আমরা এখানে আমাদের বাস্তব মনে হয়। তারপর হচ্ছে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর কোথায় ব্যবহার করা হয়? আমরা জানি কি রোবটের যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য যেটা ইউজ করা হয় ওইটাকে বলা হয় অ্যাকচুয়েটর। তাহলে এটা হবে কিসের মধ্যে? রোবোটিক্সের মধ্যে ব্যবহার রোবোটিক্স করা এর হয়। মধ্যে। এরপর বলতেছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা হয়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়, খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়। আমরা জানি কি ব্যক্তি শনাক্ত কিসের মাধ্যমে করে? রোবোটিক্স এর মাধ্যমে, বায়োমেট্রিক্স এর মাধ্যমে। তাহলে এটা হবে না, তাহলে এটা আনসার হবে কি 1 আর 2। আচ্ছা, এটা আবার ইনসুলিন তৈরি করা হয়, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি কোশ্চেন আসে এটা উদ্দীপকের মধ্যেও থাকতে পারে। তখন আমাদের বলতে হবে, আমাদের বুঝতে হবে এটা তো অনেক আমরা বুঝছি কি ইনসুলিনের তো পড়ি না, ইনসুলিন আবার কিভাবে তৈরি করে, এই জন্য এটা একটু কনফিউশন হইতে পারে সবার। আবার ক্রায়োসার্জারিতে কি টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, তারপর নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, এটা ঠিক। তারপর অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, এটাও ঠিক। টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস করা হয়। তাপমাত্রা হ্রাস করা হয় মানে কি তাপমাত্রা একদম নেগেটিভ সেলসিয়াসে নামায় কি করা হয়? এটা ধ্বংস করা হয়। তাহলে এটাও ঠিক। তাহলে এটা আনসার হবে কি 1 2 3। এখানে উদ্দীপক দেওয়া আছে একটা, বলছে কি সোনার বাংলা নামক প্রতিষ্ঠান দীর্ঘ 15 বছর যাবত গবেষণা করে নতুন জাতের ধানের উদ্ভাবন দেখে করে কি বুঝে দিয়ে? গেছি আমরা। জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। তারপর ব্যানার বন্যার পানিতে ডুবে থাকার পরেও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে। তাদের ডেটা কি করতেছে? অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করতেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এখন বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি কি? প্রথম উপরেরটা দেখে বুঝতেছি কি এটা হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে কর্মীদের কি কর্মীদের অনেকগুলো কর্মী, এই সবগুলো কর্মী কি করতেছে? ওদের নিরাপত্তা নিশ্চিত করতেছে। তাহলে এটা হবে কি বায়ো ইনফরমেটিক্স। এখানে বলা হয় না যে কর্মীদেরকে ওদের আলাদা করা হচ্ছে। যদি বলা হয়তো কি ওদের আলাদা করা হচ্ছে ওদের ক্যারেক্টার বা ওদের আচরণের উপর ভিত্তি করে, তাহলে বায়োমেট্রিক্স হয়ে যাবে। তাহলে এখানে বায়োমেট্রিক্স হবে না, এখানে আনসার হবে কি 1 ও 3। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায় নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে, জীববৈচিত্র্য সৃষ্টি পথ সুগম করবে, তারপর তথ্য প্রযুক্তি নৈতিকতা বিঘ্নিত হবে।
বিঘ্নিত হবে। আচ্ছা, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু ব্যবহার হচ্ছে, এখানে কি নতুন নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে, তারপর জীববৈচিত্র্যতার পথ সুগম হবে। বন্যার পানিতেও কি হচ্ছে, দান দান তৈরি হচ্ছে, তাহলে এটাও সঠিক হবে। তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হবে, এখানে কি তথ্য প্রযুক্তির নৈতিকতা বিঘ্নিত হচ্ছে না, তাহলে এটা আনসার হবে না, এটার উত্তর হবে কি 1 ও 2। আবার একটা উদ্দীপক দেওয়া আছে, শুভ সাহেবের ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন, একদিন একটা প্রযুক্তি ব্যবহার করে শুধু তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথাও দেখার ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে? এখানে শিক্ষা, চিকিৎসা, অফিস। এখানে তো অফিসের কিছু আসে না, এখানে আমরা কোনো শিক্ষা পাই নাই, কোনো চিকিৎসা নাই। এখন এখানে বলা হচ্ছে কি একজন মানুষের সাথে আরেকজন মানুষের কি হয়েছে, কমিউনিকেশন হয়েছে। কমিউনিকেশন হয়েছে মানে কি একজন মানুষের সাথে আরেকজনের যোগাযোগ হয়েছে। এটা লেস ইম্পর্টেন্ট বিশ্বগ্রামটা, কিন্তু তাও এমসিকিউ তে আসতে পারে, ওই জন্য রাখা হয়েছে এটা। এরপর হচ্ছে উদ্দীপকে নীলে ব্যবহৃত প্রযুক্তি, বিশেষ সফটওয়্যারের প্রয়োজন, টেলিমেডিসিন সেবা পাওয়া যায়, বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করে। যোগাযোগ ব্যবস্থা কিভাবে বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে এটা হবে না, এটা আনসার হবে কি 1 ও 2। এরপর আবার একটা উদ্দীপক, এখানে বলা হচ্ছে কি চার বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে, এখানে বলা হচ্ছে কি হাতের আঙ্গুল, তারপর বা কাউকে হাতে একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়, কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয়। এখানে একটা হাতের আঙ্গুল, চোখ স্থির করে দাঁড়াতে হয়, কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলী ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে কি অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে স্ব অফিস ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর। এখন বলা হচ্ছে উদ্দীপকের অফিসে প্রবেশ পথ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? আমরা জানি কি হাতের আঙ্গুল, চোখ, তারপর চোখ বা মুখমণ্ডল যখন এগুলো স্ক্যান করে, ওইটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। তাহলে এটা হবে কি কারণ এগুলো বায়োমেট্রিক্স, প্রত্যেকটা আমাদের দেহের সাথে কানেক্টেড। দেহের সাথে কানেক্টেড। দেহ দিয়ে যে মানে শরীর দিয়ে আমাদেরকে যখন চিহ্নিত করা হয় বায়োমেট্রিক্স, তাহলে এই জায়গাতে করে একটা জিনিস শিখতে পারবে যে ওরা যেই সিকিউ গুলো আসবে, সিকিউ গুলো কিন্তু ঠিক এইরকমই থাকবে, কিন্তু কি পয়েন্ট কোনগুলো, এই যে হাতের আঙ্গুল, মুখমণ্ডল ক্যামেরার সামনে, এগুলি কিন্তু ওদের কি পয়েন্ট। এরপরে এরপরে হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? ফিঙ্গারপ্রিন্ট, আইরিস ও রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রিক্স। আচ্ছা, উদ্দীপকের প্রযুক্তিগুলোর মধ্যে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি, এটা হবে কি ফিঙ্গারপ্রিন্ট। কারণ আমরা জানি কি আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট, এক একজনের ফিঙ্গারপ্রিন্ট এক এক রকম আলাদা, তাহলে এখানে হবে কি ফিঙ্গারপ্রিন্ট। সেখানে আনসার কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে? এখানে আনসার কি এখানে তো এই আনসার আনসার ফিঙ্গারপ্রিন্টে দেওয়া আছে। আমি একটু করতে চাই, মানে এখানে কয়েকটা জিনিস আছে, হ্যান্ড জিওমেট্রিক, ফেস রিকগনিশন। অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই ফেস রিকগনিশন না হয়ে ফিঙ্গারপ্রিন্টটা কেন নির্ভুল বেশি বলা হয়েছে? তো এটা একটা ব্যাখ্যা এরকম হইতে পারে যে মানুষের কিন্তু চাইলে, মানে এটা এমনও আছে যে একরকম চেহারার অধিকারী মানে 7 জন আছে বলা হয়, এরকম কথা আমি জানি না কতটুকু সত্য, বাট এরকম কথা কিন্তু আছে যে একটা চেহারার অধিকারী বা আবার মাঝে মাঝে মানে চেহারাও মাঝে মাঝে কিন্তু করে ফেলে, যখন মিলে যায় মাঝে মাঝে। বাট আল্লাহ দিলে এই মানে চৌদ্দ কোটি মানুষ আছে, 60 তুলি বলো 14 কোটি মানুষ, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে এইরকম একটা প্রমাণ পৃথিবীর দেশে দেখানো হয় না। মানে যমজ ভাইয়ের চেহারা তো মিলতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যমজ ভাই ধরো আমাদের দুজনের ফেস কিন্তু মিলে যাবে, কিন্তু বাট ফিঙ্গারপ্রিন্ট এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই কোন যমজ ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট সেম। এই জন্য সবচেয়ে বেশি নির্ভুল যদি বলো সেটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট। ওকে, অনেকে প্রশ্ন দেবার ভাই তাহলে ফেস কি দোষ করছে, ওইটা কেন নির্ভুল না? ওকে, আগে থেকে দেওয়া আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি, এখানে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কমপক্ষে কয়টি ইন্দ্রিয় কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়? এটা হবে কি 3টি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি কয়টি ব্যবহৃত হয়? 3টি। পঞ্চ ইন্দ্রিয় মানে কি আমাদের 5টা ইন্দ্রিয়, মানে চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, এগুলোর মধ্যে হচ্ছে 3টি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ব্যবহার করা হয়। এটা তো আগে থেকে দেওয়া আছে। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? এটা হচ্ছে এখানে দেওয়া আছে কি হাইপার রিয়েলিটি, কিন্তু এটার আরেকটা নাম আছে যেটা এখানে দেওয়া নেই, ওটা হচ্ছে কি অগমেন্টেড রিয়েলিটি। এখানে কোয়েশ্চেন আসবে কি ভার্চুয়াল রিয়েলিটি অন্য নাম কি, অপশনের মধ্যে থাকবে কি অগমেন্টেড রিয়েলিটি, কারণ এটা অনেকেই জানে না। যদি ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে দেয় তাহলে সবাই পারবে, এই জন্য অগমেন্টেড রিয়েলিটি দিতে পারে।
এরপর হচ্ছে প্রদর্শিত এটা কি একটা কোয়েশ্চেন ছিল? না আচ্ছা, তাহলে এটা তোমার একটা ভুল আসছে এমসিকিউটা। এর আগে তো অনেক এমসিকিউ ছিল, সেটা মিস গেছে আমাদের। ওকে, 26 নাম্বার। আচ্ছা, কল্পনা জগৎকে বাস্তবের মতো কোনো অভিজ্ঞতা অর্জন ও রোমাঞ্চ সৃষ্টির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে নিচের কোনটি? এটা জানি, আমরা সবাই জানি কি এটা হচ্ছে ভার্চুয়াল কল্পনার জগৎ রিয়েলিটি। মানে ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, বাস্তবের মতো ফিল বাট বাস্তবতা না। বাস্তবতা। কল্পনা বললে এটা হবে কি ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আমাদের এমসিকিউ হচ্ছে শেষ। এখন এখানে যত ধরনের এমসিকিউ ছিল আমরা মোটামুটি সবগুলো টপিক থেকে এমসিকিউ কভার করছি। এখন এমসিকিউর মধ্যেও আমরা কি সৃজনশীল কিভাবে আসতে পারো এটা দেখেছি। দেখি। এখন আমরা কয়েকটা সৃজনশীল দেখবো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে বলছি কি কৃষি গবেষক ডক্টর ফয়সাল আবিষ্কৃত বীজ চাষ করে এক একজনকে পূর্বের চেয়ে অধিক ফলন করে তুললো। আচ্ছা, ডক্টর ফয়সাল একবার ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হন, ব্রেন টিউমারে আক্রান্ত হন। তারপর ডক্টর জামিল ও তার দল অপারেশনের পূর্বে বিশেষ ধরনের হেলমেট পরে তার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সফল অস্ত্রোপচার সম্পন্ন করে এই ধরনের জটিল ব্রেন টিউমার অপারেশন ও এই দেশের আগে আর হয়নি। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি এক ধরনের হেলমেট, বিশেষ হেলমেট, এটা দিয়ে বুঝতেছি কি আমরা ভার্চুয়াল রিয়েলিটি। এখানে বলা হচ্ছে গ নম্বরে বলা হচ্ছে কি ডক্টর ফয়সালের গবেষণার কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু বীজের কথা বলা হয়েছে, আমরা একদম প্রথমে বলছি কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি করা হয়, বিভিন্ন বীজ অর্থাৎ হাইব্রিড বীজগুলো কি করা হয়, উৎপাদন করা হয়। যখন আমরা কি কোনো বীজের কথা দেখবো এটা হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে এখানে বলা হচ্ছে কি হেলমেট পরে কি করা হয়, কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ কি এক ধরনের হেলমেট পরে কি করছে এরা চিকিৎসা করছে, এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, আমরা তবে এখানে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই, এটা তার মানে কিভাবে এরা এটা ঘ নাম্বারটা ফয়সাল গবেষণা কোন ধরনের প্রযুক্তি, ওইটা যদি আমরা বলি তাহলে ওইটা হচ্ছে আমার কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ও হ্যাঁ, যেহেতু তোমার বীজ বীজ, রিলেটেড স্বাভাবিক হ্যাঁ। উৎপাদন এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা জাস্ট কি পয়েন্টটা বলছি, মানে ওকে। কি থাকলে আবার কি এই হবে। বিষয়গুলো কিন্তু এক্সপ্লেইন বা ব্যাখ্যা কিন্তু ওরা হ্যাঁ, করবে। ওরা করবে। ওকে, তো ওকে। এখন তো আমার মুখে বললে তো মাথায় হ্যাঁ। ঢুকবে না, আমরা জাস্ট ওদের ধরে দেবো এটা হইলো কোনটা লিখবা এটা। আচ্ছা, এরপরে ডক্টর জামিলের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো জামিলের কার্যক্রমটা কি? ওই যে ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি। এবার তুমি জাস্ট এই ভার্চুয়াল রিয়েলিটি লিখবে, জাস্ট প্রথম কথা এটা এমন হতে হবে। প্রথমে ডক্টর ভার্চুয়াল জামিলের রিয়েলিটি কি, মানে প্রথম লাইনটা ডক্টর জামিলের কার্যক্রম ছিল ভার্চুয়াল ভার্চুয়াল রিয়েলিটি, রিয়েলিটি অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ। জাস্ট এই লাইনটা লিখে এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির জিনিসটা কি কি এটা এক্সপ্লেইন করবে। এরপর উদ্দীপকের সাথে আবার ভার্চুয়াল একটা তুলনা করবে তুলনা যে করবে। এটার মাধ্যমে আমাদের চিকিৎসা খাতের কি কি লাভ হয়েছে, কি কি সুবিধা, জাস্ট এই জিনিসগুলো তুলনা করবে। বিস্তারিত এই পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা, এখান থেকে তোমরা চাইলে আরেকটু দেখে নিতে পারো। কেমন আসো? আচ্ছা, এরপরে আমার পরের সিকিউরিটি মানে এই জিনিসগুলো ঘুরে ফিরে এই জিনিসগুলো। আচ্ছা, আচ্ছা, আমরা একটা জিনিস আমি আগে তোমাকে বলি, সিকিউ মানে এটা অনেক বড় কিন্তু উদ্দীপকটা। হ্যাঁ, So, কোন স্টুডেন্ট যদি আগে প্রশ্নটা পড়ে তখন তার জন্য উদ্দীপক থেকে পড়াটা ধরতে ইজি হবে। So, হ্যাঁ, আমরা আগে দেখি কি বলছি কেন, উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, প্রযুক্তি। একটা আচ্ছা, প্রযুক্তি সম্পর্কে আসলে। ওকে, প্রযুক্তি। আসো এবার আমরা তাহলে গতে চাই কি বলছি। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে কি বিনলুক নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানি ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে হিকারি। হিকারি এলে এখানে বলা হচ্ছে হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। আচ্ছা, আর কি এখানে পড়া লাগবে? হিকারি পেয়ে গেছি আমরা। হিকারি তৈরিতে ব্যবহৃত হিকারি প্রযুক্তিটা কি? এটা হবে কি রোবোটিক্স। ভেরি সিম্পল। হ্যাঁ, কারণ হিকারি আমরা জানি একটা কি একটা রোবট, প্রযুক্তি প্রযুক্তিটার নাম কি? রোবট। রোবোটিক্স। দেখো এই জন্যই বলছি প্রথম প্রশ্নটা পড়ে তুমি বুঝে গেছো রোবোটিক্স থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, আবার রোবোটিক্স কাকে বলে, রোবোটিক্স যেখানে রোবটের গঠন, রোবটের কার্যক্রম, এগুলো পরিচালনা নিয়ে থেকে শুরু করে যা যা আছে এগুলো আলোচনা করা হয়। রোবটের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়। রোবটের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, এটার সুবিধা কি, হ্যাঁ ওই যে হ্যাঁ, যেটা আমরা মানুষ জটিল কাজ করতে পারে না, কঠিন কাজ করতে পারে না, রোবট করে দিতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো ডিসকাস করবা। এরপর আবার উদ্দীপকের সাথে রোবোটিক্স এর একটা মিল দিয়ে দিবা, বাস খতম। পরের আচ্ছা, প্রশ্নটা কি, উদ্দীপকের রাফির ভাষা এবং অফিসে নিরাপত্তা ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটি বেশি বুঝে? ওকে, তাহলে কোন একটা নিরাপত্তা কৌশল। আচ্ছা, আমরা এরপর বলছে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। এইটুকু পর্যন্ত আমরা বুঝতেছি কি এটা হচ্ছে কি গ নম্বরের রোবোটিক্স আনসার, রোবটিক। আর বলছে রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেছে। যেহেতু সে বাসায় একা থাকে, সে মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়, সেই জন্য সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন। যেহেতু হিকারির দাম বেশি, তাই বাসা থেকে চুরি না হয়, সেই জন্য বাসার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন, যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙ্গুলের ছাপ দেখে তো আমরা বুঝতেছি কি এটা আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। আচ্ছা,
তাহলে এখানে বলছে কি ডিএ বাসায় প্রবেশ করতে পারবো যদিও নিরাপত্তার জন্য তার অফিসে টাকার বুলটে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। ওই যে আচ্ছা, ভয়েস। ভয়েস। তাইলে এখানে দুইটা পয়েন্ট, মেইন কথা হচ্ছে আঙ্গুলের চাপ আর মাইক্রোফোনে কথা, ভয়েস, এই দুইটা দিয়ে বুঝতেছি কি আমরা এটা হচ্ছে বায়ু বায়ু বায়োমেট্রিক্স। একটা হচ্ছে রোবোটিক্স আর একটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখানে বলা হচ্ছে রাফির বাসা থেকে অফিসের নিরাপত্তা ব্যবস্থা কৌশলের মাধ্যমে কোনটি বেশি উপযোগী? এবার এখানে কোনটা বেশি উপযোগী? কোনটা বেশি উপযোগী? এখন কণ্ঠস্বর অনেকে নকল করতে পারে, আজকাল আমরা দেখতেছি, হতে পারে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কেউ কখনো নকল করতে পারবে না। এই জায়গায় কোনটা উপযোগী হবে? তাহলে আমরা দিব কি রাফির বাসারটা অফিসেরটা থেকে বাসারটা বেশি উপযোগী। উপযোগী। তাহলে যে আনসার হবে কি ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এটা হবে কি বায়োমেট্রিক্স, কিন্তু এই দুইটার মধ্যে সবথেকে উপযোগী হচ্ছে যেটা আঙ্গুলের চাপের কথা বলছে এটা। ওকে, আমরা একটু বিস্তারিতটা একটু করো, আমি পরের স্লাইডে দেখতেছি। আচ্ছা। জাস্ট ওরা মানে বিস্তারিত লিখবে কোনটা, ওই জিনিসগুলো কিন্তু এগুলো আছে। সো বিস্তারিত আমরা এখানে দেখানোর দরকার নাই। জাস্ট বিস্তারিত তুমি ঘর মধ্যে যা যা লিখবে দেখো, এই যে উদ্দীপকের ইকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি রোবোটিক্স, টেকনোলজি যে শাখার রোবটের নকশা করার এগুলো রোবোটিক্স বলা হয়। রোবোটিক্স মূলত কি জিনিস, এই জিনিসগুলো সবকিছু আছে। এরপরে তোমার রোবোটিক্স এর পরবর্তীতে রোবট হলো একবার রোবট মানুষের দোষ সাথে কঠিন কাজ করে। আচ্ছা, এই জিনিসগুলো আছে। ওকে ফাইন। আসে এরপরে সম্ভবত অন্য একটা সম্পর্ক আছে, সেটা হলো আর কি আছে, এটা গ নম্বরটা এটা। হ্যাঁ, এটা হচ্ছে দেখো, উদ্দীপকের রাফির বাসা অফিসে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা কৌশলগুলো যথাক্রমে ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন যা বায়োমেট্রিক্স মধ্যে অন্তর্ভুক্ত। এবার বায়োমেট্রিক্স কি জিনিস এটা বলতেছে, এর মধ্যে ভয়েস রিকগনিশন পদ্ধতি একজন ব্যবহারকারীর কণ্ঠস্বর সহ উপরিল্লিখিত বিশ্লেষণ মধ্যে স্পষ্ট যে উদ্দীপকের রাফির গৃহীত পদ্ধতির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি এখানেই বেশি বলা উপযোগী। এই যে দুইটা পদ্ধতি আমরা একটু আগে বলছি, একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি উপযোগী? ফিঙ্গারপ্রিন্ট। অলওয়েজ মানে ভয়েস থাকুক, ফিঙ্গারপ্রিন্ট থাকুক, ফেস রিকগনাইজেশন থাকুক, যা থাকুক, অলওয়েজ যদি বলে কোনটা বেস্ট, আমরা দিব ফিঙ্গারপ্রিন্ট। বেস্ট। কারণ হচ্ছে ভয়েস নকল হতে পারে, এটা খুব ইজি এখন করা, এখন বর্তমানে খুব ইজি। ফেস যেটা, এটাও মাঝে মাঝে মিলে যেতে পারে, কারণ একরকম ফেস অনেকে থাকতে পারে, এটা একটু আগে বলছি এআই দিয়ে করতে পারে ইজিলি। এরপর তোমার এটা এমনিতে আমরা ছোটবেলাতে শুনে আসছি যে এক ফেসের অনেকজন কয়েকজন সাতজন মানুষ থাকে। এরপর ইভেন যমজ ভাইদের ফেস তো তোমার সেম হয়, বাট কখনো ফিঙ্গারপ্রিন্ট কখনো সেম হয় না। তো যখন তোমার প্রশ্ন আসবে যে তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে ভয়েস, ফিঙ্গারপ্রিন্টের সাথে তোমার ফেস রিকগনাইজেশন, যেটাই আসুক না কেন, অলওয়েজ বেস্ট কোনটা হবে? ফিঙ্গারপ্রিন্ট হবে। আর দেখছি আমরা যে আসলে আমার এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আসতে পারে, বায়োমেট্রিক্স থেকে আসতে পারে, ক্রায়োসার্জারি থেকে আসতে পারে, চিকিৎসা, এগুলো হচ্ছে গগয়ের জন্য গুরুত্বপূর্ণ। জাস্ট এই জিনিসগুলো থেকে আমার সিকিউ আসে, আর আমি সিকিউ জিনিসগুলো আমরা ক্লিয়ার করছি। সো এই ভিডিওটা তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখছো, আশা করি ফার্স্ট চ্যাপ্টার আর 1% তোমাদের প্রবলেম নেই। এই পিডিএফটা আরেকবার রিভিশন দিবা, এরপর যদি তোমার কাছে বই থাকে বইটা আরেকবার রিভিশন দিবা, আর কিছু করার দরকার নেই। প্রতিনিয়ত আমাদের ধারাবাহিকভাবে আমাদের ওয়ান শট তোমার এক চ্যাপ্টার একটা এই রিজেক্ট ক্লোজ হওয়ার এই ক্লাসগুলো আমাদের চলতে থাকবে। সো যারা যারা শেষ পর্যন্ত দেখছো, ভাইকে জানালে তোমাদের কেমন লাগছে। যারা 25 হয়েছে ভাইকে একটা লাভ দিও, যারা 26 ভাইকে 2টা লাভ দিও, যারা 27 ভাইকে 3টা লাভ দিও। আল্লাহ হাফেজ সবাইকে। ঘুম ধরে